বিনায়কবাবু আমি বিনায়কবাবু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সৌরভপ্রিয়বাবুর দাবি রাজীব কুমার নাকি খুব দক্ষ অফিসার, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনিচ্ছায় বা ইচ্ছা তাকে সরিয়ে দিচ্ছে। আপনি মানেন এই দাবির সঙ্গে? আপনি একমত? শেষই হলো না কথা। না, আমি আসছি আপনার কাছে, আপনি আবার শেষ করতে পারবেন মনে হয় আপনার? এই এত লোককে সরানো হয় রাজনৈতিক? আমি এতক্ষণ ধরে চুপ করে শুনছি, আমাকে একটু 2 মিনিট সময় দিতে হবে। বলুন, শুনছিলাম কিন্তু আমি 30 সেকেন্ড আসবো আপনার কাছে, আসবো। না আবার সৌরভ আপনি বললেন। না, আপনি বলুন, শুনি। একটা কথা আমাদের কোথাও গিয়ে ভাবতে হবে যে দিনের শেষে আমরা প্রত্যেকে যে যার সমর্থন বুক পকেটে নিয়েও যখন বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়াই বা বাইরের পোশাকটা ছেড়ে ঘরের পোশাকে পরে নিই, তখন আমরা কোথাও না মানুষ, তখন আমরা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত না। আপনি যে কথাটা বলছেন, এই আমি ওদের কথা খুব মন দিয়ে শুনছিলাম, প্রত্যেকটা কথাই কিন্তু চ্যালেঞ্জ করার দরকার নেই, অনেক কথা কিন্তু মেনে নিয়েও সেই কথাটাকে নালিফাই করা যায়। যেমন যখন আশুতোষ বলছিলেন যে মানুষকে জাগ্রত থাকতে হবে, আমার মনে হচ্ছিল এবং কি কলকাতা শহরেও অবশ্যই জাগ্রত থাকতে হবে প্রত্যেককে প্রতি রাত্রে, কারণ কখন ফ্ল্যাটটা ভেঙে পড়বে আপনি জানেন না, আপনাকে বাইরে বেরোতে হবে। এবার আপনি যে বলছেন দক্ষতার কথা, অবশ্যই একজন অদক্ষ লোককে কেউ ব্যবহার করবে না শত্রুকে ধ্বংস করার জন্য, একজন দক্ষ লোককেই ব্যবহার করবে যাতে উল্টো দিকের মতামতটাকে গুঁড়িয়ে দেওয়া যায়। আমার কথাটা হচ্ছে, আমরা যে আপনার যে প্রশ্নটা আমি দেখছিলাম, এই প্রশ্নটা আমার মনে হয় আরেকটু স্পেসিফিক হওয়া উচিত ছিল। নিরপেক্ষ প্রশাসন পাবেন কোন কোন রাজ্যবাসী বা কোন রাজ্যবাসী? ভারতের সর্বত্র কিন্তু এটা নেই। সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে যে অনেক বিদ্বজ্জন বুদ্ধিজীবীরাও বলেন এটা বাংলার কালচার, যে প্রত্যেকটা ভোটের পর 50 জন 60 জন 70 জন 100 জন মারা যাবে। আজকে যেটা বক্তব্য, আমি একটু আগেই একটা কথা বলছিলাম যে মানুষের লড়াইটাকে অনেক বড় বড় জায়গায় বিশ্বযুদ্ধের সময় মানুষের লড়াইটা কুকুরের স্তরে নামেনি, কিন্তু গত ভোটের পরে আমরা দেখলাম যে অভিজিৎ সরকার যে কুকুরগুলোকে পুষতেন তাদের মেরে ফেলা হয়েছে। কুকুরগুলো কোন চিহ্নে ভোট দিয়েছিল? এই কথাটা কিন্তু রাজনীতি নির্বিশেষে মানুষকে কোথাও বলতে হবে, ঠিক যে মানুষকে কুকুরের মতো মেরে কুকুরকে মানুষ হতে বলছে ট্রেনিং দিয়ে, আর মানুষকে কুকুরের মতো মেরে ফেলছে। এটা তো চলতে পারে না। তাহলে আমরা যে যেখানে আছি, দিনের শেষে যখন আমরা ফিরে আসছি, আমরা যখন বলছি তুমি পাবে আর ও পাবে না, ও পাবে আর সে পাবে না, তখন আমি বুঝতে পারছি না যে আমার আজকালকার এই যে সমস্ত কথা যেখানে আর্কাইভড হয়ে যাচ্ছে, সেখানে আমার কথাগুলোই 2 দিন পরে আমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কারণ গণতন্ত্রের মজাটা হচ্ছে যে এখানে স্টিয়ারিং একজনের হাতে থাকে না। ঠিক এই কথাটা আমরা ভুলে গিয়ে, শাসক তো স্বৈরতন্ত্রও থাকে, গণতন্ত্রেই শাসক এবং বিরোধী দুটো থাকে। তো এই জায়গাটা আমাদের মুশকিলটা হয়েছে কি, আমাদের মুশকিলটা শুধু যে বাস্তব জীবনের ক্ষেত্রে হচ্ছে তা নয়, আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের ধারণার ক্ষেত্রেও। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। 2003 সাল জর্জ বুশ ফোন করলেন অটল বিহারী বাজপেয়ীকে, ভারতের সৈন্যদের ইরাকে পাঠাতে হবে। অটল বিহারী বাজপেয়ী ডাক দিলেন সেই সময়, এটা অটল বিহারী বাজপেয়ীর প্রত্যেকটি প্রামাণ্য জীবনীতে এই ঘটনাটা, সেই সময়ের বামপন্থী নেতাদের উনি ডাক দিয়ে বললেন যে আপ আপনার বিরোধ সড়ক মেরা চাইয়ে, এই কথাটি আপনারা একটু রাস্তায় রাস্তায় প্রতিবাদ করুন, নইলে আমি আমেরিকাকে বলতে পারবো না যে আমার দেশে ভীষণ প্রতিবাদ হচ্ছে, আমি আমার ছেলেদের ইরাকে পাঠাতে পারবো না মরার জন্য। বিরোধী না থেকে যদি ভারতবর্ষে একটাই দল হতো, অটল বিহারী বাজপেয়ী কিন্তু এটা করতে পারতেন। ঠিক অতএব এটা বিভিন্ন ক্ষেত্রে, এটা জ্যোতি বসুর ক্ষেত্রেও আমরা এই গল্পটা শুনেছি। কিন্তু আজকের যেটা সবচেয়ে বড়, আমার মনে হয় সবচেয়ে বড় যেটা বিপদের জায়গা, যেটা শুধু বিরোধীদের জন্য না, যেটা শাসকের জন্যও বিপদের জায়গা। কারণ এরপর শাসকের ঘরের ছেলেটি যখন বলবে এই মার্সিডিজ কিনে দাও, ওই কাউন্সিলর তার ছেলে কাউন্সিলরের বাবাকে বলবে যে আমাকে ওই কি যেন সব গাড়ির নামও জানি না, ওই সব গাড়ি কিনে দাও, তখন সে বিরোধী দেখিয়ে থামাতে পারবে না, বিরোধী দেখিয়ে থামাতে পারবে না, বিরোধী শূন্য চড়াচড়টা জায়গা। মাও সেতুং চড়াই পাখি মেরে ফেলেছিল, বলেছিল চড়াই পাখিরা ধান খায়, চড়াই পাখি মেরে ফেলেছিল 45 লক্ষ, তার ফলে এত পঙ্গপাল হয়েছিল যে গোটা চীনে 4 বছর দুর্ভিক্ষ হয়েছিল। আমরা একটু ছোট মাপে তো এটা হচ্ছে ওটা হচ্ছে, এই জিনিসগুলো তো মাইক্রো লেভেলে দেখতেই হবে, কিন্তু ম্যাক্রো লেভেলে যারা শাসক তাদেরও এটা ভাবতে হবে, যে কোনো শাসককেই, যে বিরোধী শূন্য চরাচরটা তার পক্ষেও কত সর্বনাশা। এবং এটা বলে শেষ করি যে এই কথাগুলো বলার জন্য এটা কিন্তু শুধু ভাববেন না রাজনীতিতে সীমাবদ্ধ, সরকারি যে অনুষ্ঠানগুলো সেগুলো থেকে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এবং আমরা বাদ পড়তে শুরু করেছি। এটা হয়ে গেছে যে আমাদের ডাকা হবে না, আমাদের ডাকা হবে না, ম্যাগাজিন মেলা থেকে শুরু, আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার না, এদের পড়তে দেওয়া যাবে না এদের, কারণ এরা কোথাও একটা সমালোচনা করছে, সরকারের সমালোচনা। আসবো আমি একটা জিনিস করতে, যদি সত্যি সত্যি এই অফিসার অদক্ষ হয়, সত্যি সত্যি এই অফিসার অদক্ষ হয়,
এক আপনি বলুন, নির্বাচন কমিশন যাদেরকে সরাচ্ছে তার প্রত্যেকটা ভাঙতে আমরা একটাও বিশ্বাস করি না, তাই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি। তাহলে তো বলতে হয় যে ভারতবর্ষের নির্বাচন কমিশনের পরিচালিত নির্বাচনটা আপনাদের অস্বীকার করা উচিত, আপনাদের এমপি এমএলএদের পদত্যাগ করা উচিত। এই নির্বাচন কমিশনের আওতায় থাকা নির্বাচন স্বীকার করি না। আপনারা নির্বাচন কমিশনের দেওয়া সার্টিফিকেটটা বুকে ঝুলিয়ে এমপি এমএলএ হবেন, অথচ নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া অফিসারগুলোকে আবার ঠিক তাদের পদে নিয়ে এসে বসাবেন, মানুষের উপর আবার 5 বছর অত্যাচার চালাবেন। দুটো একসাথে কি করে হয়? দেখুন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অফিসারকে পছন্দ, সে অফিসারকে তিনি বাংলার শপথে বহাল করার চেষ্টা করবেন। আমাদের যে রাজীব কুমার ছিলেন ডিজি, তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য সুপার কপ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে একজন সেরা কপ। তাকে ট্র্যাডিশনাল বলতে দিন, এটা আমি বলি, ইলেকশন এলে তাকে সরানো হয়, তিনি এটা আমার কথা না, এটা আমার কথা অথবা রাজ্যের ডিজি হন। আমি বলছি আশুতোষ, সেটা হচ্ছে উনি যে ওয়ান অফ দ্য সুপার কপ, এটা আমি বলিনি, এটা কিন্তু দেশের মানে যারা এই স্তরে যারা কাজকর্ম করেন স্বরাষ্ট্র দপ্তর, তারাও জানেন। এটা তোমার সঙ্গে আমি কারোর সময় কোনো কথা বলি না অঙ্কন, না না আমি বলছি দ্বিতীয় স্বরাষ্ট্র দপ্তর তাকে সবার তলব করেছে কেন? আর সবার তার কেস, রাজীব কুমারের হয়ে সবার কেস লড়তে আমার আপনার ট্যাক্সের পয়সায় রাজ্য সরকার গেছে কেন? আপনাদের মনে হচ্ছে তাকে যখন স্বরাষ্ট্র দপ্তর বিনায়কবাবু, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সৌরভপ্রিয়বাবুর দাবি রাজীব কুমার নাকি খুব দক্ষ অফিসার, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনিচ্ছায় বা ইচ্ছা তাকে সরিয়ে দিচ্ছে। আপনি মানেন এই দাবির সঙ্গে? আপনি একমত? শেষই হলো না কথা। না, আমি আসছি আপনার কাছে, আপনি আবার শেষ করতে পারবেন। মনে হয় আপনার এই এত লোককে সরানো হয় রাজনৈতিক? আমি এতক্ষণ ধরে চুপ করে শুনছি, আমাকে একটু 2 মিনিট সময় দিতে হবে। বলুন, শুনছিলাম কিন্তু আমি 30 সেকেন্ড আসবো আপনার কাছে, আসবো। না আবার সৌরভ আপনি বললেন। না না, আপনি বলুন, শুনি। একটা কথা আমাদের কোথাও গিয়ে ভাবতে হবে যে দিনের শেষে আমরা প্রত্যেকে যে যার সমর্থন বুক পকেটে নিয়েও যখন বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়াই বা বাইরের পোশাকটা ছেড়ে ঘরের পোশাকে পরে নিই, তখন আমরা কোথাও না মানুষ, তখন আমরা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত না। আপনি যে কথাটা বলছেন, এই আমি ওদের কথা খুব মন দিয়ে শুনছিলাম, প্রত্যেকটা কথাই কিন্তু চ্যালেঞ্জ করার দরকার নেই, অনেক কথা কিন্তু মেনে নিয়েও সেই কথাটাকে নালিফাই করা যায়। যেমন যখন আশুতোষ বলছিলেন যে মানুষকে জাগ্রত থাকতে হবে, আমার মনে হচ্ছিল এবং কি কলকাতা শহরেও অবশ্যই জাগ্রত থাকতে হবে প্রত্যেককে প্রতি রাত্রে, কারণ কখন ফ্ল্যাটটা ভেঙে পড়বে আপনি জানেন না, আপনাকে বাইরে বেরোতে হবে। এবার আপনি যে বলছেন দক্ষতার কথা, অবশ্যই একজন অদক্ষ লোককে কেউ ব্যবহার করবে না শত্রুকে ধ্বংস করার জন্য, একজন দক্ষ লোককেই ব্যবহার করবে যাতে উল্টো দিকের মতামতটাকে গুঁড়িয়ে দেওয়া যায়। আমার কথাটা হচ্ছে, আমরা যে আপনার যে প্রশ্নটা আমি দেখছিলাম, এই প্রশ্নটা আমার মনে হয় আরেকটু স্পেসিফিক হওয়া উচিত ছিল। নিরপেক্ষ প্রশাসন পাবেন কোন কোন রাজ্যবাসী বা কোন রাজ্যবাসী? ভারতের সর্বত্র কিন্তু এটা নেই। সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে যে অনেক বিদ্বজ্জন বুদ্ধিজীবীরাও বলেন এটা বাংলার কালচার, যে প্রত্যেকটা ভোটের পর 50 জন 60 জন 70 জন 100 জন মারা যাবে। আজকে যেটা বক্তব্য, আমি একটু আগেই একটা কথা বলছিলাম যে মানে মানুষের লড়াইটাকে অনেক বড় বড় জায়গায় বিশ্বযুদ্ধের সময় মানুষের লড়াইটা কুকুরের স্তরে নামেনি, কিন্তু গত ভোটের পরে আমরা দেখলাম যে এই অভিজিৎ সরকার যে কুকুরগুলোকে পুষতেন তাদের মেরে ফেলা হয়েছে। কুকুরগুলো কোন চিহ্নে ভোট দিয়েছিল? এই কথাটা কিন্তু রাজনীতি নির্বিশেষে মানুষকে কোথাও বলতে হবে, ঠিক যে মানুষকে কুকুরের মতো মেরে কুকুরকে মানুষ হতে বলছে ট্রেনিং দিয়ে, আর মানুষকে কুকুরের মতো মেরে ফেলছে। এটা তো চলতে পারে না। তাহলে আমরা যে যেখানে আছি, দিনের শেষে যখন আমরা ফিরে আসছি, আমরা যখন বলছি তুমি পাবে আর ও পাবে না, ও পাবে আর সে পাবে না, তখন আমি বুঝতে পারছি না যে আমার আজকালকার এই যে সমস্ত কথা যেখানে আর্কাইভড হয়ে যাচ্ছে, সেখানে আমার কথাগুলোই 2 দিন পরে আমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কারণ গণতন্ত্রের মজাটা হচ্ছে যে এখানে স্টিয়ারিং একজনের হাতে থাকে না। ঠিক এই কথাটা আমরা ভুলে গিয়ে, শাসক তো স্বৈরতন্ত্রও থাকে, গণতন্ত্রেই শাসক এবং বিরোধী দুটো থাকে। তো এই জায়গাটা আমাদের মুশকিলটা হয়েছে কি, আমাদের মুশকিলটা শুধু যে বাস্তব জীবনের ক্ষেত্রে হচ্ছে তা নয়, আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের ধারণার ক্ষেত্রেও। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। 2003 সাল জর্জ বুশ ফোন করলেন অটল বিহারী বাজপেয়ীকে, ভারতের সৈন্যদের ইরাকে পাঠাতে হবে। অটল বিহারী বাজপেয়ী ডাক দিলেন সেই সময়, এটা অটল বিহারী বাজপেয়ীর প্রত্যেকটি প্রামাণ্য জীবনীতে এই ঘটনাটা, সেই সময়ের বামপন্থী নেতাদের উনি ডাক দিয়ে বললেন যে আপ আপনা বিরোধ সড়ক মে রচাইয়ে, এই কথাটি আপনারা একটু রাস্তায় রাস্তায় প্রতিবাদ করুন, নইলে আমি আমেরিকাকে বলতে পারবো না যে আমার দেশে ভীষণ প্রতিবাদ হচ্ছে, আমি আমার ছেলেদের ইরাকে পাঠাতে পারবো না মরার জন্য।
বিরোধী না থেকে যদি সব ভারতবর্ষে একটাই দল হতো, অটল বিহারী বাজপেয়ী কিন্তু এটা করতে পারতেন না। ঠিক। অতএব এটা বিভিন্ন ক্ষেত্রে, এটা জ্যোতি বসুর ক্ষেত্রেও আমরা এই গল্পটা শুনেছি, কিন্তু আজকের যেটা সবচেয়ে বড় আমার মনে হয় সবচেয়ে বড় যেটা বিপদের জায়গা, যেটা শুধু বিরোধীদের জন্য না, যেটা শাসকের জন্যও বিপদের জায়গা। কারণ এরপর শাসকের ঘরের ছেলেটি যখন বলবে এই মার্সিডিজ কিনে দাও, ওই কাউন্সিলর ছেলে কাউন্সিলরের বাবাকে বলবে যে আমাকে ওই ওই কি যেন সব গাড়ির নামও জানি না, অ্যাস্টন মার্টিন, ওই সব গাড়ি কিনে দাও, তখন সে বিরোধী দেখিয়ে থামাতে পারবে জাহাজ কিনে দিতে না, বলবে, বিরোধী দেখিয়ে থামাতে পারবে না। বিরোধী শূন্য হেলিকপ্টার আর জাহাজটাই বাকি আছে। এক্স্যাক্টলি। মাও সেতুং চড়াই পাখি মেরে ফেলেছিল, বলেছিল চড়াই পাখিরা ধান খায়, চড়াই পাখি মেরে ফেলেছিল 45 লক্ষ। তার ফলে এত পঙ্গপাল হয়েছিল যে গোটা চীনে 4 বছর দুর্ভিক্ষ হয়েছিল। আমরা একটু ছোট মাপে তো এটা হচ্ছে ওটা হচ্ছে এই জিনিসগুলো তো মাইক্রো লেভেলে দেখতেই হবে, কিন্তু ম্যাক্রো লেভেলে যারা শাসক তাদেরও এটা ভাবতে হবে, যে কোনো শাসককেই, যে বিরোধী শূন্য চরাচরটা তার পক্ষেও কত সর্বনাশা। এবং এটা বলে শেষ করি যে এই কথাগুলো বলার জন্য এটা কিন্তু শুধু ভাববেন না রাজনীতিতে সীমাবদ্ধ, সরকারি যে অনুষ্ঠানগুলো সেগুলো থেকে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এবং আমরা বাদ পড়তে শুরু করেছি। এটা হয়ে গেছে যে আমাদের ডাকা হবে না, আমাদের ডাকা হবে না, ম্যাগাজিন মেলা থেকে শুরু আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার না, এদের পড়তে দেওয়া যাবে না এদের, কারণ এরা কোথাও একটা সমালোচনা করেছে, সরকারের সমালোচনা। আসবো। আমি একটা জিনিস